অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে, এটা হচ্ছে কৌটিল্য। অ্যাডাম স্মিথ কত সালে ওয়েলথ অফ নেশন বইটি রচনা করেন? সেটা হচ্ছে 1776 সালে। গ্রিক ইকোনমিয়া শব্দের অর্থ কি? এটা হচ্ছে গৃহস্থালী ব্যবস্থাপনা। ভূমিবাদ মতবাদকারী ফরাসিদের মতে, তার মানে সিঙ্গেল হিসেবে একটা এমসিকিউ আসতে পারে, ভূমিবাদ মতবাদকারী ফরাসিদের মতে উৎপাদনশীল খাত কোনটি? এটা হচ্ছে কৃষি। কোনো একটা এমসিকিউ নিয়ে আনসার যদি তোমার কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমি সেটা আনসার দিয়ে দিব। এখন দেখো, গ্রিক সভ্যতার বিখ্যাত দুজন চিন্তাবিদ প্লেটো এবং অ্যারিস্টটল নিচের কোন সময়ে হিব্রু সভ্যতার উদ্ভব হয়? খ্রিস্টপূর্ব 2500 অব্দ। প্রাচীন ভারতে কোন সময়ে কৌটিল্যের অর্থশাস্ত্র আলোচিত হয়? সেটা হচ্ছে 4র্থ খ্রিস্টপূর্ব। এরপরে কৌটিল্যের অর্থশাস্ত্রের আলোকপাত করা হয়, এটা হচ্ছে রাজনীতি, সমাজ, অর্থনীতি। নিচের কোনটি মানুষের অর্থনৈতিক কার্যাবলীর প্রেরণা হিসাবে কাজ করে? অভাব পূরণ। অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে তুমি যেটি সমর্থন করবে সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে অসীম অভাব। মানুষ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে কোন অভাবগুলো? এটা শুধুই হচ্ছে এক, অতি প্রয়োজনীয়। অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে, উক্তিটি কার? অধ্যাপক মার্শাল। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন এবং কারণ অনুসন্ধান করে, উক্তিটি কার? অ্যাডাম স্মিথ। অর্থনীতির সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেন? এল রবিনস। কোন ধারার অর্থনীতিবিদরা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন? ক্লাসিক্যাল। এরপরে পরের এমসিকিউতে আমরা আসি। অধ্যাপক মার্শালের মতে অর্থনীতির মূল উদ্দেশ্য হলো, এটা হচ্ছে শুধু মানুষের কল্যাণ সাধন করা। অর্থনীতিবিদ এল রবিনসের সংজ্ঞা ফুটে উঠেছে, তার সংজ্ঞায় ফুটে উঠেছে হচ্ছে এক, অসীম অভাব, বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ। গ্রেগরি ম্যাকিয়ের পাঠ্যপুস্তকে অর্থনীতির কয়টি মৌলিক নীতির কথা বলা হয়েছে? 10টি। সরকার অর্থের যোগান বৃদ্ধি করলে অর্থের মূল্য হ্রাস পাবে, একই পণ্য বেশি দামে ক্রয় বিক্রয় হবে। সরকার যখন অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়, কারণ এটা হচ্ছে জনগণের হাতে নগদ অর্থ বেড়ে যায়, জনগণের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে গেলে মানুষের ক্রয় ক্ষমতা কমে এবং হচ্ছে বেকারত্ব হ্রাস পায়। মুদ্রাস্ফীতি ঘটলে দ্রব্যের দাম বেড়ে যায়, মুদ্রার মান কমে যায় এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়। ফিলিপস রেখার সাহায্যে যেসব জিনিসের মধ্যে সম্পর্ক দেখানো হয় তা হলো অ্যান্সার মূল্যস্ফীতি এবং লাস্টে বেকারত্ব। একটি সরল অর্থনীতিতে কয় ধরনের প্রতিনিধি থাকে? 2 ধরনের। আয়ের বৃত্তাকার প্রবাহের খাতগুলো কি কি? পরিবার এবং হচ্ছে উৎপাদনের উপকরণ যা পরিবার থেকে আসে, ভূমি, শ্রম, মূলধন। অ্যান্সার 1, 2, 3। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বৈশিষ্ট্য কোনটি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। মার্কেট সিস্টেম অনুযায়ী দ্রব্যের দাম নির্ধারণ করে কে? ক্রেতা বিক্রেতা উভয়ই। কোন অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদনের উপাদানগুলো বলছে ব্যক্তি মালিকানাধীন? সেটা হচ্ছে ধনতান্ত্রিক। এরপরে বাংলাদেশ কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে? মিশ্র। উন্নত অর্থব্যবস্থা হিসেবে কোনটিকে গণ্য করা হয়? মিশ্র অর্থব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে ধর্মীয় বিধিবিধান অনুযায়ী প্রচলিত, সুদ গ্রহণের স্বীকৃতি নেই, জাকাত ভিত্তিক বন্টন ব্যবস্থা। মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তিগত এবং সরকারি মালিকানা, মুনাফা অর্জন, ভোক্তার স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে ফ্রান্সে, ইউরোপে এবং এশিয়ায়। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা, ভোক্তার স্বাধীনতার অভাব। তাহলে অ্যান্সার এখানে 3টি। এরপর দেখতে পাচ্ছি অর্থনীতির সম্পদের বৈশিষ্ট্য কয়টি? 4টি। সিলেটের বনভূমির আয়তন কত? 1040 বর্গ কিলোমিটার। বাংলাদেশের পানির উৎস প্রধানত কয়টি? 3টি। সুন্দরবনের আয়তন কত? 6017 বর্গ কিলোমিটার। কোনো আনসার নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টস করবে, আমি এটার উত্তর দিয়ে দিব। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার? 3 প্রকার। 2016 সাল পর্যন্ত বাংলাদেশে কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল? 26টি। ক্রিকেট তারকা সাকিবের খেলার দক্ষতা কোন ধরনের সম্পদ? এটা হচ্ছে মানবিক। ভাওয়াল মধুপুর বনের আয়তন কত? 1064 বর্গ কিলোমিটার। নদীর পানি অর্থনৈতিক সম্পদ নয়, কোন বৈশিষ্ট্যের কারণে? অপ্রাচুর্যতার কারণে। বাংলাদেশে কয়টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে? 21টি। জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে? 13%। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নরসিংদী। এখানে নরসিংদী ব্যাপারটা বুঝে নিবা তোমরা। সূর্যের আলো অর্থনৈতিক সম্পদ নয়, সম্পদের কোন বৈশিষ্ট্যটি এখানে অনুপস্থিত? অপ্রাচুর্যতা। দেশের কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল? 63%। গর্জন, গাম আর চম্পা
কোন বনভূমির বৃক্ষ? পাহাড়ি বন। হিজল, করস, বরুণ কোন বনভূমির বৃক্ষ? জলাভূমির বন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সম্পদের বিনিময় মূল্য আছে, অভাব পূরণের ক্ষমতা আছে এবং যোগান হচ্ছে অসীম। অর্থনীতিতে কোন জিনিস সম্পদ হতে হলে বৈশিষ্ট্য থাকতে হবে? উপযোগ, হস্তান্তরযোগ্য, এই দুটোই হবে অ্যান্সার। চুনাপাথর ব্যবহৃত হয় সাবান তৈরিতে, ব্লিচিং পাউডার, কাগজ। অ্যান্সার 1, 2, 3। সম্পদের বৈশিষ্ট্য হলো এ অভাব পূরণের ক্ষমতা আছে, প্রাকৃতিতে এর পরিমাণ অসীম, এর অর্থমূল্য আছে। অ্যান্সার 1 আর হচ্ছে 3। জাতীয় কবি নজরুলের প্রতিভা সম্পদ নয় কেন? কারণ অপ্রাচুর্যতা আছে, বাহ্যিকতা নেই, হস্তান্তরযোগ্যতা নেই। এরপর আমরা দেখব সিলিকা বালু ব্যবহৃত হয় কাঁচ তৈরিতে, রং তৈরিতে, সিমেন্ট তৈরিতে। অ্যান্সার 1 আর 2। অবস্তুগত সম্পদ হলো আসবাবপত্র, শিক্ষকের পাঠদান, উকিলের সেবা। নিচের কোনটি সঠিক? 2 আর হচ্ছে 3। বাংলাদেশের কয়লা পাওয়া যায় সিলেটে, রাজশাহীতে, ব্রাহ্মণবাড়ি। অ্যান্সার 1 আর হচ্ছে 2। মধ্যবর্তী দ্রব্য সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। এটা এমসিকিউ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। খনি থেকে উত্তোলিত কয়লা কোন ধরনের দ্রব্য? অর্থনৈতিক দ্রব্য। নিচের কোন দ্রব্যটি অবাধে পাওয়া যায়? এটা হচ্ছে মাটি। অর্থনৈতিক দ্রব্য আমরা কিভাবে পেয়ে থাকি? মূল্য প্রদান করে। নিচের কোনটি স্থায়ী ভোগ্যপণ্য? এটা হচ্ছে জমি। রসগোল্লা তৈরিতে চিনির ব্যবহার করা হয়, এক্ষেত্রে চিনি হলো মধ্যবর্তী দ্রব্য। এগুলো কিন্তু মধ্যবর্তী দ্রব্য, এই বিষয়গুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। বই কোন ধরনের দ্রব্যের উদাহরণ? হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। অর্থনৈতিক দ্রব্য হতে হলে থাকতে হবে উপযোগ, সহজলভ্যতা, যোগানের সীমাবদ্ধতা। অ্যান্সার 1 আর হচ্ছে 3। বলছে অবাধ লভ্য দ্রব্যের বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে প্রকৃতিতে অবাধে পাওয়া যায়, যোগান থেকে সীমাহীন। এরপরে দেখো কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে বলে? অ্যান্সার হচ্ছে শুধুই উপযোগ। চূড়ান্ত দ্রব্য হলো, এখন দেখো, গম, রুটি, আটা। অ্যান্সার হচ্ছে শুধুই 2। সঞ্চয় ধারণাটির সমীকরণ দেখতে পাচ্ছে S = Y - C। আয় এবং ভোগের পার্থক্যকে বলা হয় সঞ্চয়। একজন ব্যক্তির আয় 200 টাকা, সঞ্চয় হচ্ছে 50 টাকা, ওই ব্যক্তির ভোগ C কত? 150 টাকা। মাইনাস করে দাও শুধু। অর্থনৈতিক কাজ কোনটি? এটা হচ্ছে কৃষকের কৃষিকাজ। অর্থনৈতিক কাজ হচ্ছে সন্তান লালন পালন, রোগীর সেবা করা, ধর্মচর্চা করা। অ্যান্সার 1 আর হচ্ছে 3। বাংলাদেশের শ্রমশক্তির শতকরা কত ভাগ শ্রমিক কৃষিখাত নিয়োজিত? অ্যান্সার 40.62%। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ হচ্ছে অ্যান্সার 1, 2, 3। এখন দেখো পরের কোশ্চেনে চলে যাব। অর্থনীতির ভাষায় কোনটি ভোগ? এটা হচ্ছে দ্রব্যের উপযোগ নিঃশেষ। মানুষের অভাব পূরণের জন্য কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বলা হয় ভোগ। ভোগকৃত দ্রব্যের উপযোগ পরিমাপ করা হয় তৃপ্তির মাধ্যমে। উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এরপরে উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা, দ্রব্যের উপকারিতা একটি মানসিক ধারণা। অ্যান্সার 1 আর হচ্ছে 3। মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 0। ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ কি হয়? ক্রমহ্রাসমান হারে বাড়ে। এরপর দেখতে পাচ্ছ একটা আমরা এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকের সূচিতে দ্বিতীয় এককের স্থানে উপযোগ কত হবে? 26। তোমরা হিসাব করে দেখো 26ই হবে। এরপর দেখি সূচিতে দ্রব্য ভোগের যে আচরণ প্রকাশ পায় এটা হচ্ছে 2 আর হচ্ছে 3। মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে। আবার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরপরে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছ। উদ্দীপক বলছে হাসান আম খাওয়ার জন্য বাজারে যায়, সে 10 টাকা দিয়ে একটি আম কিনে খায়। পরবর্তী আমের জন্য সে 8 টাকা দাম দেয়। তৃতীয় একক আমের জন্য দাম দেয় 6 টাকা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 3। কারণ মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে এবং মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয়। এরপরে পরের কোশ্চেন দেখতে পাচ্ছি, একজন ভোক্তা তখনই একটি দ্রব্যের প্রান্তিক একক ভোগ করবে যখন প্রান্তিক উপযোগ সমান প্রান্তিক ব্যয় হবে। কোন দ্রব্যের একাধিক একক পর ভোগের ক্ষেত্রে মোট উপযোগ বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ হ্রাস পায়? এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির শর্ত হলো ভোক্তার স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান, অন্যান্য অবস্থা অপরিবর্তিত। যে কারণে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির ব্যতিক্রম ঘটে তা হলো শক এবং নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে, আয় বাড়লে অভ্যাসের ক্ষেত্রে। তার অ্যান্সার 1, 2, 3। একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, জনাব জাওয়াদের তৃতীয় একক আপেলের প্রান্তিক উপযোগ কত? এটা হচ্ছে 6 টাকা। জনাব জাওয়াদের উক্ত আচরণে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির শর্ত প্রতিপালিত হচ্ছে। বলছে আপেলের প্রতি আকর্ষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। MU রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। অ্যান্সার 1 আর হচ্ছে 3। এরপরে আমরা পরের কোশ্চেন যাব। অর্থনীতিতে চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে
করতে হয়, এটা হচ্ছে 3টি। চাহিদা এবং দামের সম্পর্ক কিরূপ? বিপরীত। চাহিদা সূচির অপর নাম হচ্ছে চাহিদা তালিকা। চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অ্যান্সার শুধুই 1 নাম্বারটা। চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে যদি ক্রেতার আয় বৃদ্ধি পায় এবং ক্রেতার রুচি, অভ্যাস এবং পছন্দের পরিবর্তন হয়। চাহিদা বিধিটির অনুমিত শর্তগুলো হলো ক্রেতা যুক্তিশীল এবং রুচি অপরিবর্তনীয়। একটা এখানে উদ্দীপক দেখতে পাচ্ছ, উদ্দীপকে কোশ্চেন চাওয়া হয়েছে উপরের সূচিটি দ্বারা কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে চাহিদা সূচি। এবং পরের কোশ্চেন, উপরের সূচিটি থেকে রেখা অঙ্কন করলে যে সেটা হবে কীরকম? অ্যান্সার বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। দাম এবং যোগানের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? এটা কিন্তু সমমুখী। দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে? দ্রব্যের দামের উপর। সাধারণ ভোগ্য দ্রব্যের যোগানের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। যোগানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সেটা হচ্ছে একটি দ্রব্য একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দাম। অ্যান্সার 1, 2, 3। পরের কোশ্চেন দেখতে পাচ্ছি একটা রেখা, এই রেখা বলে চিত্রে কোনটি যোগান রেখা? অ্যান্সার হচ্ছে এস এবং এস, এটা হচ্ছে যোগান রেখা। চিত্রে এবিসি বিন্দুগুলো যোগ করলে কি পাওয়া যাবে? যোগান রেখা পাওয়া যাবে। তাহলে পরের প্রশ্ন চলে যাচ্ছে 108 নম্বরে। চিত্রে PP1 এবং MM1 রেখাদ্বয় হলো যোগান এবং চাহিদা রেখা। কোন উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সাহায্য করে? চাহিদা এবং যোগান। এখন দেখো, বাজার ভারসাম্য দাম নির্ধারণে ভূমিকা রাখে চাহিদা এবং হচ্ছে যোগান। এখন পরের কোশ্চেন, ভারসাম্য দাম নির্ধারণে সাহায্য করে ক্রেতা বিক্রেতা। অ্যান্সার 1 আর হচ্ছে 2। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, ভারসাম্যের ফলে অর্জিত হয় ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য বিক্রয়। অ্যান্সার 1 আর হচ্ছে 2। তো এই ছিল আজকে আমাদের পার্ট 1। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।